আজকের আলোচনায় থাকছে সাপ্লাই চেইন অপারেশনস রেফারেন্স বা এসসিওআর মডেল। দেখুন, সাপ্লাই চেইন ব্যাপারটা বেশ জটিল হতে পারে, কিন্তু আমাদের হাতে থাকা সোর্সটি একটি সাধারণ পিৎজা ডেলিভারির উদাহরণ দিয়ে বিষয়টিকে বেশ সহজ করে তুলেছে। উদ্দেশ্য হল এই মডেলের মূল দিকগুলো চট করে বুঝে নেওয়া, যা যে কোনো ব্যবসার সাপ্লাই চেইনকে বুঝতে আমার মনে হয় বেশ সাহায্য করবে। তাহলে চলুন এই পিৎজা তৈরির পেছনের প্রক্রিয়াটা একটু বিশ্লেষণ করে এসসিওআর মডেলটা বুঝে নিই। তো এটা আসলে কি? সংক্ষেপে বললে এটি একটি স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক। এটা দিয়ে কোম্পানিগুলো তাদের সাপ্লাই চেইন প্রক্রিয়াগুলো পরিমাপ করে আর কোথায় উন্নতি করা যায় সেটা খুঁজে বের করে। এর মূল স্তম্ভ হল 5টি ধাপ। পিৎজার উদাহরণে যদি যাই, প্রথম ধাপটা হল প্ল্যান বা পরিকল্পনা। যেমন ধরুন, দোকান খোলার আগে ঠিক করা কি ধরনের পিৎজা বানানো হবে, কেমন চাহিদা থাকতে পারে, সেই অনুযায়ী কতটুকু ময়দা বা চিজ লাগবে, এইসব। একদম। আর এই পরিকল্পনার ধাপে শুধু চাহিদার পূর্বাভাস দেওয়াই নয়, বরং সাপ্লাই ও রিসোর্সের সীমাবদ্ধতাগুলোও কিন্তু বিবেচনায় আনতে হয়। একটা সাধারণ ভুল যেটা হয়, অনেকে শুধু বিক্রির কথা ভাবে, কিন্তু নিজেদের উৎপাদন ক্ষমতা বা ধরুন কাঁচামাল পাওয়ার নিশ্চয়তা সেটা হিসেব করে না। এখানেই আসলে কৌশলগত সিদ্ধান্তগুলো নেওয়া হয়। কতটা ইনভেন্টরি রাখা হবে, সাপ্লাই আর ডিমান্ড কিভাবে ব্যালেন্স করা হবে, এইসব। আচ্ছা, পরিকল্পনা তো হলো, কিন্তু পিৎজার জন্য সেরা টমেটো বা ভালো মানের চিজ আসবে কোত্থেকে? এখানেই তো সোর্স বা সরবরাহ ধাপটা জরুরি হয়ে পড়ে, তাই না? ঠিক ধরেছেন। এখানে নির্ভরযোগ্য সরবরাহকারীর কাছ থেকে সঠিক সময়ে এবং ভালো দামে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করাটাই মূল লক্ষ্য। তবে বাস্তবে ভালো দাম আর নির্ভরযোগ্যতা এই দুটো একসাথে পাওয়া কিন্তু সবসময় সহজ নয়। অনেক সময় দেখা যায় কম দামে নিম্নমানের উপকরণ কিনে খরচ বাঁচাতে গিয়ে পণ্যের মানে ছাড় দিতে হয়, আর সেটা পরে গ্রাহক অসন্তুষ্টির কারণ হতে পারে। তার সোর্সিং এর সময় একটা ভারসাম্য খুঁজে বের করা জরুরি এই দাম আর মানের মধ্যে। অবশ্যই ব্যবসায়িক দিক থেকে এই ভারসাম্য রক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে মেক বা উৎপাদন ধাপ। পিৎজার দোকানে শেফরা এই ধাপে যা করেন, ময়দা মাখেন, টপিং দেন, ওভেনে বেক করেন। এখানেই তো আসল জিনিসটা তৈরি হচ্ছে, পিৎজাটা। হ্যাঁ, একদম। এখানেই কাঁচামাল ব্যবহার করে চূড়ান্ত পণ্য তৈরি হয়, পণ্যের মূল ভ্যালু যোগ হয় এখানে। কিন্তু এখানেও চ্যালেঞ্জ আছে। ধরুন, উৎপাদন বাড়াতে বা প্রক্রিয়া দ্রুত করতে নতুন ওভেন বা ধরুন কর্মীদের প্রশিক্ষণ দরকার। সেক্ষেত্রে খরচ আর লাভের হিসেবটা বেশ জটিল হতে পারে। দক্ষতা বাড়ানো সবসময় সস্তা নয়। বাহ, বেশ ইন্টারেস্টিং পয়েন্ট তো। আচ্ছা, পিৎজা তৈরি হয়ে যাওয়ার পর আসে ডেলিভার বা বিতরণ। গরম পিৎজা প্যাক করে গ্রাহকের দরজায় পৌঁছে দেওয়া। ঠিক, কিন্তু এই ধাপটা শুধু পণ্য পৌঁছে দেওয়া নয়। এর মধ্যে অর্ডার নেয়া, প্যাকেজিং, শিপিং, ট্র্যাকিং, এমনকি গ্রাহক পরিষেবাও অন্তর্ভুক্ত। অনেক সময় দেখবেন দ্রুত ডেলিভারি দিতে গিয়ে খরচ বেড়ে যায়, আবার খরচ বাঁচাতে গিয়ে ডেলিভারিতে দেরি হলে গ্রাহক অসন্তুষ্ট হন। তাই গতি আর খরচের মধ্যে ওই সঠিক ভারসাম্য রাখাটা এখানেও খুব জরুরি। পুরো গ্রাহক অভিজ্ঞতার একটা বড় অংশ কিন্তু এটা। তার ডেলিভার ধাপটি শুধু লজিস্টিক্সের চেয়েও বেশি কিছু। আচ্ছা, এরপর শেষ ধাপ রিটার্ন বা ফিরিয়ে দেওয়া। যদি গ্রাহক ভুল পিৎজা পান, যেমন মাশরুমের বদলে আনারস টপিং দেওয়া, তখন তিনি স্বাভাবিকভাবেই পিৎজাটা ফেরত দিতে চাইবেন, তাই না? এই ধাপে রিটার্ন বা অভিযোগ গ্রহণ করা, পণ্য বদলে দেওয়া বা রিফান্ড করার প্রক্রিয়াগুলো সামলানো হয়। ব্যাপারটা হচ্ছে, এটা শুধু ভুল সংশোধন নয়, এটা গ্রাহকের আস্থা ধরে রাখার একটা খুব জরুরি উপায়। সাপ্লাই চেইন যে শুধু একমুখী নয়, প্রয়োজনে উল্টো দিকেও কাজ করতে পারে এই ধাপ সেটাই নিশ্চিত করে। বাহ, পুরো ব্যাপারটা তাহলে একটা চক্রের মতো কাজ করে দেখছি। অনেকটা তাই। আর এই স্কোর মডেল ইসিলিয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি কোম্পানিগুলোকে একটা সার্বজনীন কাঠামো দেয়, একটা কমন ফ্রেমওয়ার্ক। এর মাধ্যমে তারা নিজেদের সাপ্লাই চেইনের পারফরম্যান্স মাপতে পারে, দুর্বলতা চিহ্নিত করতে পারে এবং কোথায় উন্নতি প্রয়োজন তা বুঝতে পারে। একটা মজার ব্যাপার হলো, অনেক সময় এক ধাপকে খুব বেশি অপটিমাইজ করতে গেলে অন্য ধাপে আবার নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই মডেল সেই পুরো চিত্রটাও বুঝতে সাহায্য করে। তাহলে একটা সাধারণ পিৎজা ডেলিভারির উদাহরণ দিয়ে আমরা স্কোর মডেলের 5টি ধাপ দেখলাম। প্ল্যান পরিকল্পনা,
সোর্স বা সরবরাহ, মেক বা উৎপাদন, ডেলিভার বা বিতরণ এবং রিটার্ন বা ফিরিয়ে দেওয়া। বেশ সহজবোধ্য কিন্তু শক্তিশালী একটা কাঠামো। হ্যাঁ, এখানে একটা বিষয়ে ভাবনার খোরাক যোগায় কিন্তু। এই যে মডেলটা আমরা পিৎজার ক্ষেত্রে দেখলাম, এটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রায় প্রতিটি জিনিসের পেছনে কিভাবে কাজ করছে। আমরা যে ফোনটা ব্যবহার করি বা যে পোশাকটা পরি, সেগুলোর সাপ্লাই চেইনের ভেতরেও কিন্তু এই একই ধাপগুলো বিভিন্ন রূপে লুকিয়ে আছে। সেই অদৃশ্য প্রক্রিয়াগুলো নিয়ে একটু ভাবলে কেমন